আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা 10 এ পড়তেছো অথবা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং এই ভিডিওতে আমরা তোমাদের যে বাস্তব সংখ্যা বিষয়টি আছে এই পুরো বিষয়টি ক্লিয়ার করব, এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে তোমরা যদি এই ক্লাসটি পুরোটা করতে পারো তাহলে এখান থেকে যাবতীয় এমসিকিউ যেগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা নিশ্চিতভাবে সমাধান করতে পারবে, যদিও এই অধ্যায় থেকে কিন্তু সিকিউ আসে না। সো তোমাদের কাছে আমার অনুরোধ শেষ পর্যন্ত থাকবে, স্কিপ না করে থাকবে। যেমন করে তোমরা একটা মুভি দেখো ঠিক তেমন করে আজকের এই ক্লাসটা করবে। সো যারা যারা কমেন্ট বক্সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখবা শুধুমাত্র তারাই আজকের এই ক্লাসটি শেষ করতে পারবে। জাস্ট লিখবা কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কি না। ওকে, সো আমরা শুরু করতে পারি। এই অধ্যায় থেকে অনুশীলনীর অঙ্ক সমাধান করার আগে আমাদের কাজ হচ্ছে কিছু বেসিক জেনে নেওয়া, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, আগে কিছু বেসিক জানতে হবে। সো যারা যারা অ্যাকসেপ্টেড লিখেছো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখেছো, তারা কিন্তু রেডি, তারা কিন্তু কি রেডি। ওকে, সো তাহলে দেখো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এখান থেকে আমরা যদি কি করতে চাই, অনুশীলনীর যেগুলো আছে অনুশীলনীর ম্যাথ যদি সলভ করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রথমত কি করতে হবে, প্রথমত আমাদেরকে বেসিক জানতে হবে। সো বেসিকটা আগে জেনে নেই, দেন আমরা অনুশীলনের টাইপ ভিত্তিক ম্যাথ গুলো করতেছি। সো প্রথমেই যেটা বেসিক হিসেবে জানতে হবে সেটা হচ্ছে কিছু সংখ্যা সম্বন্ধে ধারণা নিতে হবে। সো দেখো কি সংখ্যা প্রথমেই জানতে হবে, স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক। একটু ভাইয়ের সাথে থাকো তাহলে কিন্তু শেষ পর্যন্ত থাকলে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি, সো আমি যদি তোমাকে বলি 1 2 3 4 5 ... এগুলো হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা। সো এখন এইখানে তোমাকে এটা বোঝানোর ক্ষেত্রে আমি বলবো যারা ধনাত্মক সংখ্যা বোঝো, আচ্ছা ধনাত্মক সংখ্যা কোনগুলো। সো ধনাত্মক সংখ্যা কিন্তু +1 +2 +3 এগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা, এবং তোমরা সবাই জানো যে কারো আগে যদি প্লাস থাকে সেটা লিখলেও হয় না লিখলেও হয়। সো যেগুলোই ধনাত্মক সংখ্যা সেগুলোই হচ্ছে কিন্তু এক কথায় স্বাভাবিক সংখ্যা। তার মানে 1 2 3 4 শূন্যর উপরে যতগুলো সংখ্যা আছে সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। ওকে, সো 1 2 3 4 5 6 এভাবে কিন্তু এগুলো শেষ নেই, অসীম। এরপরে আমাদের যে সংখ্যা সম্বন্ধে একটু ধারণা লাভ করতে হবে সেটা হচ্ছে কিন্তু দেখো মৌলিক সংখ্যা। সেটা কি মৌলিক সংখ্যা, একটু শুধু থাকো, যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করেছো তারা কিন্তু তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার হবে না, মৌলিক সংখ্যা ব্যাপারটা বুঝতে হবে। সো মৌলিক ব্যাপার জিনিসটা কি, সো দেখো আমি যদি কিছু সংখ্যা লিখি, আচ্ছা তার আগে সংজ্ঞাটা কি। সো মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে গুণ করে মিলানো যায় না অথবা ভাগ, বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। কেমন সেটা, সাপোজ আমি লিখলাম 2, 2 কে কিন্তু তুমি গুণ করে কারোর সাথে গুণ করে মিলাইতে পারবা না। এরপরে দেখো 3, 3 কে কিন্তু কারোর সাথে গুণ করে মিলাইতে পারবা না। এরপরে দেখো 5, 5 কে কি কি দ্বারা গুণ করে 5 হবে, হবে না। এরপরে দেখো 7, 7 কে কিন্তু গুণ করে মিলাইতে পারবা না। সো দেখো গুণ করে মিলাইতে পারবা কোনটাকে, সাপোজ তোমাকে বললাম 4, 4 কিন্তু গুণ করে মিলানো যায়, 2 গুণ 2 তাহলে কিন্তু আমাদের 4 হবে। সো এই সংখ্যাগুলোকে কিন্তু তুমি এইরকম গুণ আকারে মিলাইতে পারবা না। এরপর দেখো 7, আচ্ছা এইখানে একটা কথা মানে তোমাদেরকে খেয়াল করিয়ে দেই যে মৌলিক সংখ্যা যেগুলো হবে সেগুলো অবশ্যই বিজোড় সংখ্যা হবে। সো এরপরে দেখো 7 এর পরে বিজোড় সংখ্যা আছে 9, তাহলে 9 কি মৌলিক সংখ্যা? নো, এটা বিজোড় সংখ্যা হলেও কিন্তু মৌলিক সংখ্যা নয়। কারণ কি, আমরা কিন্তু এটা গুণ করে মিলাইতে পারি, 3 গুণ 3 সমান হচ্ছে কিন্তু 9। সো এটা বিজোড় সংখ্যা হলেও কিন্তু এটা মৌলিক সংখ্যা হবে না, তবে মৌলিক সংখ্যা যেগুলোই হবে সেগুলো বিজোড় সংখ্যা হবে। এখন তোমাদের মাথায় প্রশ্ন, এটা তো জোড় সংখ্যা, এটা কেমনে মৌলিক সংখ্যা হলো? সো এইটা একমাত্র জোড় সংখ্যা, 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা। তাছাড়া যাবতীয় যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু কখনোই মৌলিক সংখ্যা হবে না, কেননা যাবতীয় জোড় সংখ্যা 4, 6, 8 এগুলো কিন্তু সবসময় 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা এদেরকে ভাগ করা যায়। সো যাবতীয় জোড় সংখ্যা হবে না শুধুমাত্র 2 ছাড়া। তো মৌলিক সংখ্যা কি, শুধুমাত্র 2 জোড় সংখ্যা হবে, পাশাপাশি বিজোড় সংখ্যাগুলো হবে। এরপরে বিজোড় সংখ্যা দেখো এখানে 9 বিজোড় সংখ্যা হলেও কিন্তু হবে না। এরপরে দেখো 11, সো 11 কিন্তু হবে, কেননা 11 কে আমরা গুণ করে মিলাইতে পারবো না। এরপরে দেখো 11, 12 তো হবেই না। 13 কিন্তু হবে, দেখো 13 কিন্তু হবে, কারণ কি একে কিন্তু গুণ করে মিলানো যায় না। এরপরে কি হবে, 15 কি হবে, 13 পরে তো 15 আছে না, 15 যদিও বিজোড় সংখ্যা তবুও কিন্তু মৌলিক সংখ্যা না, কেননা একে আমরা গুণ করে মিলাইতে পারি, 3 গুণ 5 সমান হচ্ছে কিন্তু 15। তাহলে বিজোড় হলেই যে মৌলিক হবে সেটাও কিন্তু না, তবে যে
যেগুলো মৌলিক হবে সেগুলো বিজোড়ই হবে। তো দেখো 15 পরে কি আছে 17, এটা কিন্তু বিজোড় এবং এটা কিন্তু মৌলিক সংখ্যা। এরপরে কি আছে 19, এটাকেও কিন্তু গুণ করে মিলানো যায় না। তো এইগুলো হচ্ছে কিন্তু ভাইয়া মৌলিক সংখ্যা। আশা করি ক্লিয়ার। যারা শুধু বলেছো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তারাই ভিডিওটা দেখবে। এরপরে দেখো মৌলিক সংখ্যার পর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কিন্তু যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা কিন্তু তোমরা অলরেডি বুঝতে পেরেছো, যৌগিক সংখ্যা কিন্তু অলরেডি বুঝতে পেরেছো যেগুলোকে গুণ করে মিলানো যায়। যেমন কি প্রত্যেকটা জোড় সংখ্যাই কিন্তু হবে কিন্তু কি যৌগিক সংখ্যা, শুধুমাত্র 2 বাদে। তো 2 বাদে দেখো 4 আছে, এরপরে 6 আছে। তো যৌগিক সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যাও হতে পারে। এই যে 9, 15 এগুলো কিন্তু যেহেতু কি যৌগিক সংখ্যা, কারণ এগুলো হচ্ছে কিন্তু বিজোড় হলেও যৌগিক। এরপরে দেখো 4, 6, এরপরে দেখো কি আছে 8 আছে, তাই না? এরপরে 9ও কিন্তু হবে, 9 বিজোড় হলেও এটা যৌগিক, কেননা 3 3 9। তাহলে কিন্তু এগুলোকে কি করা যায়, আমাদেরকে গুণ করে মিলানো যায়। এরপরে দেখো 9, এরপরে আর কি আছে, এরপরে দেখো 10 তো হবেই, কেননা সকল জোড় সংখ্যাগুলো হবে। 11 কিন্তু হবে না, 12 হবে। এরপরে 13 হবে না, 14 হবে, 15 হবে, এরপরে আবারও 16 হবে। এইভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু যৌগিক সংখ্যা। এক কথায় এগুলোকে আমরা কি করতে পারি, গুণ করে মিলাইতে পারি। 4 কে খেয়াল করলে 2 গুণ 2 করলে 4 হবে, 6 কে 3 গুণ 2 করলে 6 হবে, 8 কে 4 গুণ 2 করলে 8 হবে, 9 কে 3 গুণ 3 গুণ করলে 9 হবে। তার মানে এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আশা করি ক্লিয়ার। তো এরপরে তোমাদেরকে যে সংখ্যা সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে সেটা হচ্ছে দেখো পূর্ণ সংখ্যা। সেটা কি, পূর্ণ সংখ্যা সম্বন্ধে হালকা ধারণা থাকতে হবে। তো পূর্ণ সংখ্যা কিভাবে মনে রাখবা, কোনটা পূর্ণ সংখ্যা? একটা কথা, পূর্ণ সংখ্যা জানার আগে তোমাদেরকে একটু জানতে হবে যে ধনাত্মক সংখ্যা কোনগুলো, ঋণাত্মক সংখ্যা কোনগুলো। তো ধনাত্মক সংখ্যা কিন্তু তোমরা সবাই বুঝতে পেরেছো যে ধনাত্মক সংখ্যা হচ্ছে +1, +2, +3, এগুলো কিন্তু হচ্ছে ধনাত্মক। এখন যদি বলি ঋণাত্মক কোনগুলো, সো -1, -2, -3 এগুলো হচ্ছে কিন্তু ঋণাত্মক। এখন পূর্ণ সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যেগুলো হচ্ছে কিন্তু দেখো ধনাত্মক, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য, এবং কি শূন্য। তো এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে কোনগুলো হবে, ধনাত্মক সংখ্যা কোনগুলো আছে, +1, +2, +3, এগুলো হচ্ছে কিন্তু আমাদের কি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক সংখ্যার কিন্তু শেষ নেই, ঋণাত্মক সংখ্যারও শেষ নেই, -1, -2, -3 ডট 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 ডট। তাহলে এই যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য, অর্থাৎ শূন্য কিন্তু আমাদের কি পূর্ণ সংখ্যা। তাহলে এক কথায় পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ঋণাত্মক, ধনাত্মক এবং শূন্য। অর্থাৎ তুমি ঠিক এইভাবে লিখবা -1, -2, -3 ডট 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 0, এরপরে কি +1, +2, +3 ডট 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 এটসেট্রা। তার মানে কি, এখানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা সবগুলো অসীম পর্যন্ত, শূন্য এবং ধনাত্মক সংখ্যা অসীম পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা। এখন তোমাদেরকে আরেকটি সংখ্যা সম্বন্ধে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে কিন্তু দেখো সহমৌলিক সংখ্যা। সেটা কি, কি বলেছে, সহমৌলিক সংখ্যা। একটু শুধু যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলেছো তারাই কিন্তু বলবা যে এটা কতটা সহজ। ওকে, সহমৌলিক সংখ্যা কি? তো লক্ষ্য করো, আমি যদি আগে তোমাদেরকে একটা উদাহরণ দেই, সাপোজ এখানে আছে 8 আর 15, এরা কিন্তু পরস্পর সহমৌলিক সংখ্যা। ঠিক কেমনে সহমৌলিক সংখ্যা, কিভাবে চিহ্নিত করবে? একটা কথা খেয়াল রাখবা, সহমৌলিক সংখ্যা হতে গেলে তাদের গসাগু, তাদের গসাগু কত হতে হবে, তাদের গসাগু 1 হতে হবে। যদি তাদের গসাগু 1 হয় তাহলে তারা পরস্পর কি সহমৌলিক সংখ্যা। সো গসাগু বের করার নিয়ম কিন্তু তোমরা সবাই জানো। সো গসাগু আমরা যদি এটার গুণনীয় উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করি তাও হবে, অথবা যে ভাগ সিস্টেমে করি তাও হবে। তো আমরা যদি উৎপাদকে বিশ্লেষণের নিয়মে গসাগু বের করি, দেখি এর গসাগু যদি 1 আসে তাহলে কিন্তু এরা সমমৌলিক সংখ্যা, অবশ্যই গসাগু 1 আসবে। লক্ষ্য করো আমি কি করব, দেখো এখানে 8 এর যে গুণনীয় গুলো আছে কি কি আছে, 1 দ্বারা তো প্রত্যেকটাতে যাবে। একটা কথা মনে রাখবা, সব সংখ্যার কিন্তু 1 হচ্ছে একটা কমন গুণনীয়ক, এটা কিন্তু থাকবেই। এরপরে লক্ষ্য করো 1 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, কেননা 4 2 8, এরপরে 4 দ্বারা যাবে এবং 8 দ্বারা যাবে। এরপর 15-র যে গুণনীয়ক গুলো সেগুলো কি 1 দ্বারা তো যাবে, এরপরে 2 দ্বারা যাবে না, 3 যাবে, 5 যাবে, 3 5 15, এরপরে আবার 15 যাবে। এখন লক্ষ্য করো এদের মাঝে সাধারণ গুণনীয়ক কোনটা, সেটাই কিন্তু হচ্ছে গসাগু। তো এদের মাঝে সাধারণ গুণনীয়ক মানে যেটা উভয় পাশে আছে, তো 2 আছে এপাশে, এপাশে কিন্তু নেই,
4, এখানে 5, এখানে 8, এখানে 15, মানে কোনো প্রকার মিল নেই, শুধুমাত্র একে মিল আছে, এখানেও 1, এখানেও 1, তার মানে এদের গসাগু হচ্ছে কিন্তু 1। এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে কিন্তু 1। যেহেতু এদের গসাগু 1, তাহলে এরা পরস্পর সহমৌলিক। এরপরে আরো এক সিস্টেমে আমরা যদি গসাগু নির্ণয় করি, তোমাকে কি করতে হবে? 8 ভাগ হচ্ছে 15 দিতে হবে, এইভাবে গসাগু করতে হবে। তো এখানে লক্ষ্য করো, একবার যাচ্ছে, এখানে থাকতেছে আমাদের 7, এই 7 দ্বারা আবার এই 8 কে ভাগ করতে হবে, একবার যাচ্ছে, এখানে 7, আবারও থাকতেছে 1, এই 1 দ্বারা আবারও কিন্তু 7 কে ভাগ করতে হবে, এইখানে কিন্তু এসে আমাদের কাটাকাটি হয়ে গেল। তাহলে আমাদের এইখানে কিন্তু উত্তরটা হয় এইটাকে বলা হয় উত্তর। সো গসাগু এখানে 1 আসলো। সো যেহেতু গসাগু 1, তার মানে এরা কি পরস্পর সমমৌলিক সংখ্যা। আমি যদি আরো একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে জাস্ট ক্লিয়ার করার জন্য দেই, সাপোজ আমি দিলাম, এইখানে দিলাম যে 3 আর হচ্ছে 7, এরা হচ্ছে পরস্পর সমমৌলিক। কিভাবে বুঝবা? তুমি কি করবা? এদের কি করবা? তুমি হচ্ছে কিন্তু এদের গসাগু বের করবা। সো 3 ভাগ 7 করবা, এইখানে কিন্তু 2 বার যাবে, 3 2 6, থাকতেছে 1। সো এই 1 দ্বারা কিন্তু 3 কে ভাগ করতে হবে। সো দেখো এখানে কিন্তু এই 1 3 এর 3 বার যায়, এইখানে কিন্তু 0 আসবে। তাহলে এইখানে কিন্তু উত্তরটা হচ্ছে আমাদের 1, যেহেতু গসাগু এইটা। সো গসাগু যেহেতু আমাদের চলে এসেছে হচ্ছে 1, তাহলে নিশ্চিতভাবে এইটা হচ্ছে কিন্তু একটা সহমৌলিক সংখ্যা। এটা কি সহমৌলিক সংখ্যা? জাস্ট এটা মনে রাখবা, ওকে? যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করেছো, যারা অ্যাকসেপ্টেড লিখেছো, অ্যাকসেপ্টেড যদি লিখে না থাকো এখনো লিখে নাও, কেননা এটা কিন্তু আমি যেগুলো করাবো সেগুলো কিন্তু অবভিয়াসলি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যে সংখ্যা সম্বন্ধে তোমাদের একটু ধারণা থাকতে হবে, একটু ধারণা থাকতে হবে, সেইটা কিন্তু হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। কি বলেছি? ভগ্নাংশ সংখ্যা। একটু প্র্যাকটিস করো ভগ্নাংশ সংখ্যা জিনিসটা কি। সো লক্ষ্য করো, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এক কথায় পি বাই কিউ আকারে থাকতে হবে। কি বলেছি? পি বাই কিউ। আচ্ছা, ভগ্নাংশ মানে কিন্তু এখানে একটা ভাগ চিহ্ন, তোমরা কিন্তু ভগ্নাংশ কথার সাথে বহু আগে থেকে পরিচিত। সো পি বাই কিউ মানে লব বাই হর। পি হচ্ছে একটা লব যেটা উপরে থাকে, আর হর হচ্ছে কিন্তু নিচে থাকে। সো লব বাই হর আকারে যদি কিছু থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? ভগ্নাংশ সংখ্যা বলি। এখন দেখো এরকম উদাহরণ, সাপোজ আমি দিলাম 1/2, আমি দিলাম 5/7, আমি দিলাম কি, আমি কি দিলাম 10/12, আমি দিয়ে দিলাম। সো এইগুলো হচ্ছে কিন্তু আমাদের ভগ্নাংশ সংখ্যা। কারণ কি? কারণ হচ্ছে কিন্তু এগুলো পি বাই কিউ আকারে আছে, এখানে উপরেরটা পি, নিচেরটা কিউ। সো দেখো এইভাবে থাকলে সেটা ভগ্নাংশ সংখ্যা। যদি তোমাকে আমি দিয়ে দেই এইভাবে 10, 10 কি ভগ্নাংশ সংখ্যা? না, এটা কিন্তু ভগ্নাংশ আকারে নেই। এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি, তখন সেটা ভগ্নাংশ হবে। সো পি বাই কিউ আকারের সংখ্যাগুলোকেই ভগ্নাংশ সংখ্যা বলা হয়, এক কথায় ক্লিয়ার। ওকে, এখন এইখানে একটা হচ্ছে শ্রেণী বিভাগ আছে, এইখানে একটা কি আছে? শ্রেণী বিভাগ আছে। সো ভগ্নাংশ সংখ্যা 3 প্রকার। ভগ্নাংশ সংখ্যা কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কিন্তু প্রকৃত ভগ্নাংশ, একটাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ। আর একটা হচ্ছে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা, আর একটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ সংখ্যা। এখন বলবা প্রকৃত ভগ্নাংশ আবার কোনটা? একটা কথা খেয়াল রাখবা, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হর বড়। কি বলেছি? উপরেরটা ছোট, নিচেরটা বড়। সো লক্ষ্য করো, প্রকৃতর ক্ষেত্রে আমি যদি লিখি 1/2, তুমি কিন্তু দেখবা এখানে লব কিন্তু আছে ছোট, হর কিন্তু আছে বড়, অর্থাৎ উপরেরটা ছোট, নিচেরটা বড়। সো এইগুলোকে বলা হয় কিন্তু প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। আরো আছে 5/6, 10/11, এরপরে কি আছে? আমি যদি দেই ইচ্ছা মতো, কেননা এগুলোর হচ্ছে কিন্তু লব ছোট, হর বড়। সো যে ভগ্নাংশ সংখ্যাগুলো লব ছোট, হর বড়, সেগুলোকে কিন্তু বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে এখন অপ্রকৃত ভগ্নাংশ কোনটি? সো অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যাদের লক্ষ্য করো, যাদের হচ্ছে কিন্তু আমাদের হরটাই ছোট, লবটাই বড়। অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি 6/5, লিখতে পারি 10/2, লিখতে পারি আমি কি লিখতে পারি 15/11। এখানে দেখো আমাদের কিন্তু লবটাই বড়, হরটা কিন্তু আমাদের ছোট, হরটা কি ছোট। সো এইগুলোকে কিন্তু বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। জাস্ট ক্লিয়ার কিনা একটু বলবা। সো যারা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখেছো তাদের কাছে কিন্তু ক্লিয়ার হবেই হবে। এখন দেখো মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি? তো মিশ্র ভগ্নাংশ হচ্ছে কিন্তু সমস্ত আকারের ভগ্নাংশ। সমস্ত কি? তোমরা কিন্তু এটা সবাই জানো, এই রকম থাকবে। মনে করো যে 2/10, এইটাকে কিন্তু বলা হয় সমস্ত রিলেটেড মিশ্র ভগ্নাংশ। আমি যদি লিখি 5/6, তাহলে এইটা কিন্তু আমি কি বলবো? এইটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার কিনা একটু জানাবে, যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করেছো কিনা তারাই কিন্তু পারবে। তো এইটা হচ্ছে কিন্তু মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ সংখ্যার যে শ্রেণী বিভাগটা, আশা করি সবাই ক্লিয়ার। প্রকৃত যেটা হচ্ছে কিন্তু লব ছোট, হর বড়। অপ্রকৃত হর হচ্ছে ছোট, লব বড়। মানে
দেখো এক কথায় মনে রাখতে পারো, প্রকৃতর ক্ষেত্রে উপরেরটা ছোট নিচেরটা বড়, আর অপ্রকৃতর ক্ষেত্রে উপরেরটা বড় নিচেরটা ছোট, আর মিশ্রর ক্ষেত্রে এইরকম সমস্ত আকার। এখন এই সমস্ত আকারকে কিন্তু ভাঙতে হবে। তো সমস্ত আকারকে কিভাবে ভাঙতে হয়, আচ্ছা সেটা একটু পরেই জানাচ্ছি। ওকে, এখন এরপরে লক্ষ্য করো, এখন তোমাদেরকে যে সংখ্যা সম্বন্ধে জানতে হবে, যে সংখ্যা সম্বন্ধে জানতে হবে, অত্যন্ত জটিল সংখ্যা, মানে জটিল বলবো না, অত্যন্ত প্রয়োজনীয় সংখ্যা বলবো আমি। কি বলবো, অত্যন্ত প্রয়োজনীয় সংখ্যা কি সেটা, সেটা হচ্ছে কিন্তু দেখো মূলদ ও অমূলদ সংখ্যা সম্বন্ধে। দেখো এইটাই কিন্তু আসল, কি বলেছি, এইটাই কিন্তু হচ্ছে আসল, এটাই হচ্ছে কিন্তু আসল। তো এই মূলদ সংখ্যা সম্বন্ধে হালকা, মানে হালকা না, বিস্তারিত ভাবে তোমাকে জানতে হবে। তো মূলদ সংখ্যা কি, এক কথায় মনে রাখবা, এক কথায় মনে রাখবা, মূলদ সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এইটা তোমরা এখন ভাববা যে না, একটু আগে তো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা সংজ্ঞা দেখলাম পি বাই কিউ আকারের, বাট মূলদ সংখ্যাও কিন্তু এই পি বাই কিউ আকারের সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আমি যদি একটু বর্ণনা দেই, সাথে সাথে কিন্তু তোমরা ধরতে পারবা ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা কি, এখানে কি বোঝানো হচ্ছে, একই কেন হলো। তো লক্ষ্য করে, একই নয়, হালকা একটু কিন্তু তফাৎ আছে, আমি যখন বুঝাবো তখনই বুঝতে পারবা। তো মূলদ সংখ্যা হচ্ছে যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আমি যদি এখন উদাহরণটা দেই, এইখানে তোমাদেরকে উদাহরণ দেই, সাপোজ আছে হচ্ছে 1/2, এটা কিন্তু হচ্ছে মূলদ সংখ্যা, কারণ পি বাই কিউ আকারে আছে। আমি যদি বলি 2/5 মূলদ সংখ্যা, নিশ্চিত ভাবে। এখন তুমি বলবা না, আমরা তো ভগ্নাংশ সংখ্যায়ও দেখেছি এটা ভগ্নাংশ সংখ্যা, এবং আমি দেখেছি যে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, আশা করি ধরতে পারছো। তো তাহলে মূলদ সংখ্যা আবার কি পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। দেখো আমি যদি এখন তোমাকে এইটা বলি, কি বলি, আমি যদি তোমাকে বলি 5, 10, এরপরে কি বলি, আমি সাপোজ তোমাকে বললাম 25, এগুলো কি, এগুলো কি মূলদ সংখ্যা? এখন তুমি বলবা আচ্ছা এগুলো তো কিছু সংখ্যা হোক, এগুলো কিন্তু ভগ্নাংশ সংখ্যা নয়। তুমি কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার, কেন ভগ্নাংশ সংখ্যা হতে গেলে লব বাই হর থাকতে হবে, কিন্তু এগুলোতে তো লব বাই হর নাই, তাহলে এগুলো কিন্তু ভগ্নাংশ সংখ্যা নয়। এগুলো কি মূলদ সংখ্যা? হ্যাঁ, এগুলো কিন্তু মূলদ সংখ্যা। কেমন করে মূলদ সংখ্যা, তো পি বাই কিউ আকারে থাকতে হবে। তো আমি কি এগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে পারবো, লক্ষ্য করো, সাপোজ 10 কে কিন্তু আমি পি বাই কিউ আকারে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, সো আমি যদি এই রকম লিখি 20/2, এটা সমানই কিন্তু হচ্ছে 10। তাহলে দেখো এই 10 কে কিন্তু আমি এই রকম আকারে প্রকাশ করলাম। সো যখনই এই রকম পি বাই কিউ আকার হয়ে গেল, সাথে সাথে কিন্তু এটা মূলদ হয়ে গেল। তাহলে 10 কিন্তু এইখানে আমি বলতে পারি মূলদ সংখ্যা। কি বলতে পারো, 10 কে কিন্তু তুমি বলতে পারো মূলদ সংখ্যা। এরপরে তুমি যদি আরেকটা জিনিস খেয়াল করো, 5 তো এখানে ভগ্নাংশ সংখ্যা না, ভগ্নাংশ সংখ্যা হতে গেলে এইরকম আকারে থাকতে হবে, কিন্তু এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা না। সো এইটাকে আমি যদি এখন মূলদ সংখ্যা কিনা প্রশ্ন করি, তোমাকে কিন্তু উত্তর দিতে হবে এটা একটা মূলদ সংখ্যা। ঠিক কিভাবে, আমি যদি এরকম করি 5/1, আমি যদি করি, কেননা নিচে 1 থাকাও যে কথা, না থাকাও একই কথা, জাস্ট পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, তাহলে কিন্তু আমি 5 কে নিশ্চিতভাবে বলতে পারি মূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যার যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিনা সেইটার উপর ভিত্তি করে। তো যেহেতু 5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, এরপরে 1025, তো 25 কে কিন্তু আমি এইভাবে প্রকাশ করতে পারি 50/2। 50/2 এটা সমানই কিন্তু 25, তাহলে 25 কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ এইটাকে তো আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি। তাহলে এই যে আমি তাহলে মূলদ সংখ্যা বললাম, এখন তোমরা বলবা, তোমরা যদি একটু বাস্তব ক্ষেত্রে খেয়াল করো, একটু যদি মনের মাঝে চিন্তা আনো, তোমরা তো দেখতেছো যে সবই মূলদ সংখ্যা। হ্যাঁ, সবই তো মূলদ সংখ্যা। তোমরা বলতেছো যে আমি যেটাই কল্পনা করি, সাপোজ আমি কল্পনা করলাম -2, এটা কি মূলদ সংখ্যা নয়? অবশ্যই, এর নিচে আমি 1 দিলাম। এখন তাহলে তো তোমরা বলবে সবই তো মূলদ সংখ্যা, আমরা পৃথিবীতে যত সংখ্যা দেখি সবই মূলদ সংখ্যা। হ্যাঁ, সবই মূলদ সংখ্যা, বাট অমূলদ সংখ্যা যখন তোমরা বুঝবে, তখনই বুঝতে পারবা ও হ্যাঁ, অমূলদ সংখ্যাও তো আছে। ওকে, সো এগুলো হচ্ছে কিন্তু মূলদ সংখ্যা, অর্থাৎ পি বাই কিউ আকারে যেগুলোকে প্রকাশ করা যায়, সেগুলো হচ্ছে কিন্তু আমাদের মূলদ সংখ্যা। এখন আমি যদি তোমাকে এইরকম বলি, সাপোজ 1/2 দেওয়াই আছে, সো এটা একটা তো নিশ্চিতভাবে মূলদ সংখ্যা দেয়াই আছে। এখন তোমাকে যদি আমি বলি এইখানে আছে 0.6, এটা কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। এটাকেও কিন্তু আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি কোনো না কোনো ভাবে। এরপরে তোমাকে যেটাই বলি, ঋণাত্মক বলি, ধনাত্মক বলি, শূন্য বলি, শূন্য মূলদ সংখ্যা, তোমাকে আমি যেটাই বলি সেটাই কিন্তু হচ্ছে কিন্তু মূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা ব্যাপারটা একটু জানতে হবে। সো অমূলদ সংখ্যা কি, দেখো লক্ষ্য করে, একটু লক্ষ্য করবা। অমূলদ সংখ্যা হচ্ছে যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না,
মূলদ যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ হচ্ছে যেগুলোকে কি করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এখন বলবা কোনটাকে প্রকাশ করা যায় না। আমি যদি তোমাকে এখন বলি সাপোজ √2, এটা কি মূলদ নাকি অমূলদ? সো এইটা কিন্তু হচ্ছে অমূলদ। কেমন করে? এটাকে কিন্তু তুমি প্রকাশ করতে পারবা না পি বাই কিউ আকারে। কেমন করে পারবা না? সো লক্ষ্য করো √2 এর মানটা কত আসে, আমরা যদি সেইটা হালকা একটু লক্ষ্য করি, √2, ওকে, √2, তাহলে এর মান কিন্তু চলে আসতেছে। সো লক্ষ্য করো √2 এর মান, এখানে আমাদের ক্যালকুলেটর একটু ঝামেলা করতেছে। সো আমি কি করব, ফোনে একটু হিসাব করে নেই √2 এর মান কত চলে আসে। সো আমি যদি এইখানে √2 দেই, ওকে, আমি ক্যালকুলেটরে হিসাব করতেছি, √2 যদি দেই তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসে 1.41421356624 ডট 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 ডট, মানে এইরকম কিন্তু আসতেই থাকবে। সো এইটা হচ্ছে কিন্তু আমাদের অমূলদ সংখ্যা, কেননা এইটাকে কিন্তু তুমি কি করতে পারবা না, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা না। কেন পারবা না? সো এর নিচে তুমি কি দেখবা, কোনটা কোনটা ভাগ করলে এটা আসবে, কখনোই কিন্তু আসবে না। তুমি একটু চিন্তা করে দেখবা। সো এই রকম গুলোকে কিন্তু বলা হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ যত রুটের সংখ্যা আছে সবগুলো অমূলদ। কিন্তু এক কথায় মনে রাখবা, হে, অমূলদ সংখ্যা যদি আমি আসল কথাটা তোমাকে একটু বলি, যে সকল রুট সংখ্যাগুলোকে অমূলদ বলা হয়, বাট এইখানে কিন্তু কথা আছে। যেমন সো √2, √3, √7, √10, এগুলো কিন্তু হচ্ছে অমূলদ সংখ্যা। এখন তোমাকে আমি, আচ্ছা তুমি কি জানো যে সকল রুট আলা সংখ্যাগুলোকে কি বলা হয়, অমূলদ। এখন তোমাকে আমি বললাম √25, এটা কি অমূলদ নাকি মূলদ? তুমি বলবা যে এটা তো রুট আছে, তো আপনি তো বলেছেন যে যেটাই হচ্ছে রুট আলা সেটাই অমূলদ, কিন্তু এটা কিন্তু অমূলদ না। কেননা এইটাকে তুমি √25 করলে কিন্তু পেয়ে যাবে হচ্ছে 5। দেখো একটু ক্যালকুলেটরে চাপ দাও, √25 করে দেখো, উত্তর আসবে কিন্তু 5। সো 5 কিন্তু একটা মূলদ সংখ্যা, কেননা 5 কে আমরা কিভাবে লিখতে পারি, 5/1 আকারে লিখতে পারি। সো এইটা কিন্তু হচ্ছে একটা মূলদ সংখ্যা √25। তাহলে কি, এটা হচ্ছে যদিও রুট আছে তবুও কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এটার মান কিন্তু একটা পূর্ণ সংখ্যা চলে আসবে। অন্যগুলোর দিকে লক্ষ্য করো, এইগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এই যে 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, কেননা এর উপর রুট দিলে পূর্ণ সংখ্যা আসবে না, পয়েন্ট চলে আসবে। এরপরে √3, এর উপর রুট দিলে কি আসবে না, পূর্ণবর্গ সংখ্যা, মানে এটা পূর্ণ সংখ্যা আসবে না, পয়েন্ট চলে আসবে। সো সকল রুটওয়ালা সংখ্যাগুলোই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। বাট একটু খেয়াল রাখতে হবে যে এই রুটের ভিতরে কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা। দেখো √25 সমান কিন্তু 5 লিখতে পারি, √4 সমান কিন্তু 2 লিখতে পারি, √9 সমান কিন্তু 3 লিখতে পারি। সো এইগুলো কিন্তু আবার মূলদ সংখ্যা। সো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে হালকা মনে রাখতে হবে। ওকে, সো আশা করি মূলদ অমূলদ ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার। ওকে, এখন এখন আমরা কি করব, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিন্তু লক্ষ্য করো। সো এই মূলদ আর অমূলদ সংখ্যা নিয়ে আমি স্পেসিফিক ভাবে আরেকটি ভিডিও কিন্তু দেব, কেননা এইটাই কিন্তু আসল ব্যাপার, এটাই কিন্তু বুঝতে সমস্যা হয়। এখন আমি তোমাদেরকে পৌনঃপুনিক নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। কি নিয়ে আলোচনা করব? পৌনঃপুনিক। যারা অ্যাকসেপ্টেড বলেছো চ্যালেঞ্জ, তারা কিন্তু এই ক্লাসটা খুব সহজে অতি তাড়াতাড়ি শেষ করতে পারবে। ওকে, সো এখন দেখো পৌনঃপুনিক ব্যাপারটা বুঝতে হলে যেটা বুঝতে হবে, সো লক্ষ্য করো, একটু একটু লক্ষ্য করো। সাপোজ তোমাকে এই রকম দেয়া আছে, পৌনঃপুনিক মানে কি? পৌনঃপুনিক মানে হচ্ছে কিন্তু সাপোজ আমি যদি একটা উদাহরণ দেয়া আছে, আমি একটু লিখি, পৌনঃপুনিক, পৌনঃপুনিক। ওকে, এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হতে হবে। সো পৌনঃপুনিক, সাপোজ তোমাকে এইরকম দেয়া আছে 6.4216। এখন এইখানে পৌনঃপুনিক মানে হচ্ছে এদের মাথায় একটা ডট থাকবে বা পৌনঃপুনিক থাকবে। সো দেখো এদের মাথায়, সো এইটা সাপোজ এইটার মাথায় একটা ডট আছে, তার মানে তোমাকে এইভাবে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? 6.4216, কিন্তু 6 এর মাথায় একটা পৌনঃপুনিক, অর্থাৎ তুমি কি পড়বা, যে 6 এর মাথায় দেয়া আছে পৌনঃপুনিক। একটা কথা মনে রাখবা, যার উপর এইরকম ডট থাকবে বুঝবা যে তার উপরই পৌনঃপুনিক। এখন দেখো আমি যদি এরকম বলি, সাপোজ 6 পয়েন্ট, এখানে সাপোজ 1 এর উপরেও পৌনঃপুনিক আছে, তাহলে তুমি কি বলবা, যে 4 to 1 এর উপরও পৌনঃপুনিক, 6 এর উপরে পৌনঃপুনিক। এরপরে সাপোজ এইরকম আছে 6.4216। এখন দেখো এইখানে পৌনঃপুনিক, এইখানে পৌনঃপুনিক। এখন তুমি এইটাকে কি ভাববা, যে এখানে তুমি বলবা যে 6.4, আচ্ছা 4 তো ঠিক আছে, 2 এর উপর পৌনঃপুনিক, 1 আবার 6 এর উপর পৌনঃপুনিক, মানে বুঝাচ্ছে শুধুমাত্র 2 আর 6 এর উপর পৌনঃপুনিক আছে। কিন্তু না, একটা কথা মনে রাখবা, যদি এই রকম দেয়া থাকে তাহলে তাদের মাঝে যদি কোনো সংখ্যা আছে থাকে, তাহলে কিন্তু তোমাকে ধরে নিতে হবে মাঝেরটার উপরেও পৌনঃপুনিকটা আছে, কিন্তু সেটা না দিলেও চলে। এই ব্যাপারটা কিন্তু হালকা খেয়াল রাখতে হবে। সো
সাপোজ এইখানে দেয়া আছে 7.1416, এখন এইখানে সাপোজ দেয়া আছে 4 এর উপর আর 6 এর উপর, তাহলে তোমাকে কি করে ধরতে হবে যে 1 এর উপরেও এখানে পৌনঃপুনিকটা আছে। ব্যাপারটা খালি খেয়াল রাখবা, কি করবা, শুধুমাত্র খেয়াল রাখবা যে এইরকম থাকলে মাঝেরটার মধ্যেও কিন্তু পৌনঃপুনিকটা থাকবে। এখন বলবা যে পৌনঃপুনিক জিনিসটা কি, এর কাজটা কি, কি করব, একে দ্বারা কি হবে, আমরা কি একে মাথায় দেব? হ্যাঁ, এটা কিন্তু মাথায় দিতে হয়। তো এখন লক্ষ্য করে এটার কাজটা কি। আচ্ছা, পৌনঃপুনিকের কাজ হচ্ছে যেটার উপর পৌনঃপুনিক থাকবে সেটা বারবার আসবে, বা বারবার মানে বারবার বা পুনরায় আসবে। কি বলেছি, পৌনঃপুনিক মানে হচ্ছে কিন্তু তার কাজ হচ্ছে পুনরায় আসা, অর্থাৎ যার উপর পৌনঃপুনিক থাকবে সে বারবার আসবে। যদি দেখো এখানে 6 এর উপর পৌনঃপুনিক, তাহলে বারবার 6 আসবে। যদি দেখো গরুর উপর পৌনঃপুনিক, বারবার গরু আসবে। ভেড়ার উপর পৌনঃপুনিক, বারবার ভেড়া আসবে। এটাই কিন্তু হচ্ছে নিয়ম। তো এখন আমি তোমাকে এরকম দিলাম 6.4216, এইখানে সাপোজ 1 এর উপর আর 6 এর উপর পৌনঃপুনিক। তো এইটা দ্বারা তুমি কিন্তু লিখবা এইরকম ভাবে 6.4216161616 ডট 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 ডট, মানে বারবার এই 1616 আসবে। কারণ কি, যাদের উপর পৌনঃপুনিক তারা কিন্তু পুনরায় আসবে। সো 42 উপর নেই, সো 42 কে এইভাবে স্থির রাখতে হবে। রাখার পর যার উপর পৌনঃপুনিক তাকে কিন্তু বারবার দিতে হবে, বারবার দিতে হবে, অর্থাৎ 161616161616 বারবার আসতে থাকবে। সো এইখানে দেখো এইটা কিন্তু হচ্ছে ক্যালকুলেশনের একটা হিসাবে সুবিধার্থে কিন্তু এটা আমরা করতেছি। তোমার যদি কোনো একটা অ্যান্সার এইরকম আসতে থাকে, সো তুমি কি করবা, জাস্ট 1 এর উপর আর 6 এর উপর পৌনঃপুনিক দিয়ে রাখবা। এখন টিচার হিসাব করে নেবে যে এখানে কতগুলো অসীম পর্যন্ত পৌনঃপুনিক, মানে এই 16 আসতেই থাকবে। তুমি কি করবা, জাস্ট একটা পৌনঃপুনিক দিয়ে রাখলা, তুমি বুঝালা যে এই 16 আমার বারবার এসেছে। ওকে, সো এখন এইখান থেকে আরো কিছু তোমাদেরকে জানতে হবে। সাপোজ এইরকম আছে 6.03 আর 3 এর উপর আছে পৌনঃপুনিক, তাহলে এটা দ্বারা কি বোঝায়? সো এইটা দ্বারা বোঝায় হচ্ছে 6.03333333 এইরকম কিন্তু আসতেই থাকবে। কারণ 3 এর উপর পৌনঃপুনিক মানে হচ্ছে বারবার 3 আসবে, পুনরায় 3 আসবে, বারবার 3 আসবে। এটাই কিন্তু হচ্ছে নিয়ম। ওকে, এখন লক্ষ্য করো, তাহলে যার উপর পৌনঃপুনিক সেটা বারবার আসবে, আবার 0 কিন্তু বারবার আসবে না, 0 এর উপর পৌনঃপুনিক নেই। এরপরে তোমাকে যদি আমি এই রকম দেই, সাপোজ 6.4216, এইখানে 2 এর উপর আর 6 এর উপর, একটু আগে কিন্তু তোমাকে আমি বলেছিলাম এই দুইটার উপর যদি পৌনঃপুনিক থাকে তাহলে ধরে নিতে হবে মাঝেরটার উপরেও পৌনঃপুনিক আছে। তাহলে এটা সমান কি হবে, 6.4 এর উপর পৌনঃপুনিক নাই, 4 কে স্থির। এখন কার কার উপর পৌনঃপুনিক আছে, 216 এর উপর কিন্তু যদিও 1 এর উপর নেই, কিন্তু ধরে নিতে হবে এই ক্ষেত্রে এটার এই দুইটার মাঝামাঝি যেহেতু এই সংখ্যা, তো এটার উপরেও পৌনঃপুনিকটা আছে। তাহলে তুমি কি করবা, 4 এইখানে 216 এর উপর পৌনঃপুনিক একসাথে বলতে পারো। সো বারবার তাহলে এই 216 216 216 216 আসতেই থাকবে, আসতেই থাকবে। ওকে, তার মানে 6.4 216 4 216 216 216 এইভাবে কিন্তু হবে। জাস্ট এটাই হচ্ছে কিন্তু পৌনঃপুনিকের কাজ। এই কথাটা আশা করি ক্লিয়ার। যারা শুধু লিখেছিলে কমেন্টে যে অ্যাকসেপ্টেড, কি বলেছে, যারা লিখেছিলে অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তারা কিন্তু এইটা পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। শুধু তোমাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে একটা মুভি যেমন করে দেখো, ঠিক তেমন করে এই ক্লাসটা দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন পৌনঃপুনিক তো শেষ, আমাদের তো এই বিষয়গুলো শেষ। এখন আমাদেরকে যেটা জানতে হবে, এখন আমরা অনুশীলনের কিছু টাইপ ভিত্তিক ম্যাথ করে দেখি কেমন হয়। ওকে, সো আমি তোমাদেরকে এই পৌনঃপুনিক থেকে কিছু অঙ্ক দেই, সেগুলো আমরা সমাধান করি। সো জাস্ট একটু ভাইয়ের সাথে কি করবা, প্র্যাকটিস করবা, মানে একটু শুধু লক্ষ্য করবা, তাহলেই কিন্তু শেষ হয়ে যাবে। এখন লক্ষ্য করো, এইখানে তোমাদের আমি প্রথম যে ক্যাটাগরিটা দেব, প্রথম যে টাইপটা দেব, লক্ষ্য করো, প্রথম ক্যাটাগরিটা যেটা দেব, ক্যাটাগরি, সো ক্যাটাগরি হচ্ছে আমি অন দিচ্ছি এখানে। ওকে, সো এইটার নাম হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। তোমরা যদি একটু কি করো, অনুশীলনীতে খেয়াল করো, পেয়ে যাবে। সো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। ওকে, এইটার কাজটা কি, এখন এই অঙ্ক কিভাবে করবা, সো লক্ষ্য করে জাস্ট টেকনিক শিখবা। এখন লক্ষ্য করো, এইখানে সাপোজ তোমাকে দেয়া আছে 1/6। এখন কি করতে হবে, এইটাকে তোমাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কি করতে হবে, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন তোমার কাজটা কি হবে, এক্ষেত্রে তোমার কাজ হবে তুমি ক্যালকুলেটর নিবা। কি করবা, ক্যালকুলেটর নিবা। যাদের কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর আছে তাদেরই ক্যালকুলেটরটা বের করো। ওকে, সো এখন এইটাকে করার ক্ষেত্রে তোমার কাজ হবে, এইখানে যা আছে সেটা তুমি ভাগ করবা। 1/6 আছে না, সো তুমি কি করবা, দেখো 1 ভাগ
সিক্স দিয়ে দিবা। সো দেখো দিয়ে দেওয়ার পর আমাদের অ্যান্সারটা কত চলে আসতেছে একটু লক্ষ্য করবা, 0.16666666, মানে কি হচ্ছে এইখানে, এইখানে কিন্তু আমাদের বারবার 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 সিক্স আসতেছে। তাহলে তোমার কাজ হবে কি, এইখানে তোমার কাজ হবে দেখো এইটা সমান 0.16 এর উপর পৌনঃপুনিক, এক কথায় শেষে আনসার। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, জাস্ট বলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কিনা। এরপরে লক্ষ্য করো, এরপরে আমি যদি তোমাকে আরেকটি দেই, সাপোজ এখানে দেয়া আছে 7/11, সো 7/11 এইটা তুমি কি করবা, ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর। সো যারা যারা আগে করতে পেরেছো, যারা যারা আমার আগে করতে পেরেছো অঙ্ক, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, 7 ভাগ হচ্ছে আমাদের 11, তাহলে আমাদের অ্যান্সারটা কত চলে আসতেছে একটু লক্ষ্য করো, দেখো 0.6, এরপরে কি আছে দেখো বারবার কিন্তু এই যে 36 আসতেছে, কি বলেছি বারবার 36 আসতেছে। তার মানে তোমাদের কাজ কি হবে, তোমরা কিন্তু সবাই জানো 0.6 দিয়ে 36 এর উভয়ের মাথায় পৌনঃপুনিক দিতে হবে। এটাই কিন্তু কাজ, এটাই কিন্তু কাজ। তাহলে তার মানে কি, এই দুইটার উপর পৌনঃপুনিক দিলে তার মানে হচ্ছে এইটা বারবার আসতেছে। তো এটা তো তুমি বারবার খাতায় লিখে তো ভরাবে না, কারণ এটা তো শেষ নেই। তো তুমি কি করবা, এক কথায় প্রকাশ করবা, 36 এর উপর পৌনঃপুনিক দিবা, তাহলে কিন্তু বুঝতে পারবে মাস্টার যে যে এখানে বারবার 36 আসতেছে। এরপরে যদি আমি আরো একটা অঙ্ক দেই, ওকে, সাপোজ আমি দিলাম এইখানে 3 সমস্ত 9/2, কি বলেছি 3 সমস্ত 9/2। এখন কথা হচ্ছে এইটা কিভাবে তোমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করবা। সো এইটা করার ক্ষেত্রে তোমাকে আগে এই সমস্তকে তুলে দিতে হবে। সো সমস্ত তুলে দেওয়ার নিয়ম কি, দেখো নিচেরটা আর এইটা, এই সমস্ত যেটা আছে এইটা আর হরটা গুণ করতে হবে, যেটা আসবে সেটার সাথে এই 2 হচ্ছে যোগ করতে হবে। এটা কিন্তু হচ্ছে সমস্ত তুলে দেওয়ার নিয়ম। সো 3 নং 27, 27 আর 2 29, তাহলে 29 যাবে উপরে, আর নিচে যেটা আছে সেটাই কিন্তু থাকবে। এটা হচ্ছে কিন্তু নিয়ম, কি বলেছি, এটাই হচ্ছে কিন্তু নিয়ম। এখন এইখানে লক্ষ্য করো, এইখানে আমরা কি করব, এইখানে লক্ষ্য করো, আমরা এই 29 ভাগ হচ্ছে 9 করব, 29 ভাগ হচ্ছে 9। এইখানে একটু তোমরা যদি ফলাফলে খেয়াল করো, দেখবা এসেছে 3.2222222, মানে এইখানে মোবাইলে আর জায়গা নেই বিধায় কিন্তু আর আসে নাই। তবে আমাদেরকে বুঝে নিতে হবে, তার মানে এখানে অসীম পর্যন্ত 2 আছে, মানে শেষ নেই। সো দেখো বারবার 2 এসেছে, তো এইটাকে তুমি কি করবা, বুঝে ফেলেছো আশা করি অলরেডি। যারা আমার আগে করতে পেরেছো তারা কিন্তু অবশ্যই কি দিবা, কমেন্টে রিপ্লাই দিবা। এখন 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 দেখো এইগুলো হচ্ছে কিন্তু আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। এরপরে আমি যদি ক্যাটাগরি নাম্বার 2 বলি, ক্যাটাগরি 2 এর কথা বলি, একটু বলি, তো তোমরা কি করবা, জাস্ট একটু খেয়াল করবে, একটু খেয়াল করবা। তো ক্যাটাগরি 2 এ আমি যে কথা বলবো, যে প্রশ্ন বলবো সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, সাধারণ ভগ্নাংশে প্রকাশ। দেখো খুব সহজ কিন্তু ব্যাপারটা, টেকনিকের মাধ্যমে তোমাকে কিন্তু কি করতে হবে, টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে বুঝতে হবে। তোমরা কিন্তু গাইডে বিভিন্ন ভাবে দেখবা, বিভিন্ন নিয়মে করেছে, বাট এই নিয়মে অ্যাপ্লাই করবে, আমি যেটা বলবো সেই নিয়মে অ্যাপ্লাই করবে। ওকে, এখন লক্ষ্য করো, সাধারণ ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে সাপোজ তোমাকে এইরকম দেয়া আছে যে 0.2 এর উপর পৌনঃপুনিক, 0.2 এর উপর পৌনঃপুনিক। সো এইটাকে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে মানে কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। ভগ্নাংশ মানে কিন্তু হচ্ছে পি বাই কিউ। সো তাহলে এইটাকে কি করতে হবে, পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। এখন কিভাবে প্রকাশ করবা, সেটা নিয়মটা একটু শুধু লক্ষ্য করবে, এইভাবে লক্ষ্য করবা যে এইটা সমান, এইটা সমান কি লিখবা, লক্ষ্য করো, এইটা সমান তোমরা লিখবা প্রথম কাজ। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করবা, সো পি বাই কিউ আকারে করতে হবে, মাঝে একটা কিন্তু ভগ্নাংশ চিহ্ন দিতে হবে। সো প্রথম কাজ হচ্ছে একটা ভগ্নাংশ চিহ্ন দেওয়া, কারণ আমাদেরকে তো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। সো ভগ্নাংশ দেয়া শেষ, শেষ, প্রথম কাজ শেষ। এখন তুমি হরের কাজ করবা আগে নাকি লবের কাজ করবা আগে, ইচ্ছা মাফিক, ইচ্ছা মাফিক তুমি করবা। সো দেখো এইটা করার ক্ষেত্রে এইখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে, প্রথমে যদি আমরা লবের কাজটা করি, সো উপরেরটা হবে দেখো এইখানে তোমাদের পয়েন্টটাও তুলে দিতে হবে, অর্থাৎ যাবতীয় পয়েন্ট গুলো কিন্তু তুলে দিতে হবে। সো এই পয়েন্ট আর এই পয়েন্ট তুলে দিলে আমাদের কত থাকলো, এখানে কত থাকলো, 0.2 থাকলো, কি থাকলো 0.2, জাস্ট লিখবা 0.2। লিখার পর তোমার কাজ হবে একটা মাইনাস চিহ্ন দেওয়া। মাইনাস চিহ্ন দেওয়ার পর কি করবা, মাইনাস চিহ্ন দেওয়ার পর এইখানে তোমাদের যে কাজটা হবে লক্ষ্য করো,
লক্ষ্য করো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু পৌনপুনিক বাদে, দেখো এইখানে পৌনপুনিক বাদে যে সকল সংখ্যা আছে সেগুলো কিন্তু মাইনাসের এই পাশে লিখতে হবে। তো পৌনপুনিক বাদে এখানে কিন্তু শুধুমাত্র জিরো আছে, তো লিখলা, শেষ, উপরে লবের কাজ কিন্তু শেষ। এখন এইখানে তোমাদেরকে নিচে কি করতে হবে, নিচে কিন্তু কাজ হবে পয়েন্টের পরে নিয়ে। সো পয়েন্টের পরে দেখো যার উপর পৌনপুনিক আছে তার জন্য একটা 9 নিতে হবে। সো এখানে একটার উপর, একটা সংখ্যার উপর পৌনপুনিক আছে, তাহলে এখানে একটা 9, জাস্ট এটাই কিন্তু নিয়ম। সো আমি যে যতগুলো করব সবগুলো করার মাধ্যমে ক্লিয়ার হবে, প্রথমটাই কিন্তু ক্লিয়ার নাও হতে পারো। সো এখানে দেখো 0 টু মানে সামনে তো 0 না থাকলেও চলে, সো 2 থেকে শূন্য বাদ দিলে কিন্তু 2 থাকবে, নিচে কিন্তু 9 থাকবে। এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার, জাস্ট একটু খেয়াল করবা, একটাই কিন্তু নিয়ম। এখন আমি যদি তোমাদেরকে আরো একটা অঙ্ক দেই, সাপোজ আমি দিলাম 0.35, উভয়ের মাথায় পৌনপুনিক, উভয়ের মাথায় কি আছে, পৌনপুনিক আছে। তো এটা নিয়মটা কি হবে, প্রথম কথা যাবতীয় পৌনপুনিক তুলে দিতে হবে। সো দেখো যাবতীয় পৌনপুনিক তুলে দেওয়ার পর আমাদের কত থাকতেছে, কত থাকতেছে, 0.35 থাকতেছে। তুমি কি করবা, দেখো এখানে আগে একটা ভগ্নাংশ দিলা, সো দেওয়ার পরে লবে কি করতে হবে, যাবতীয় এই পয়েন্ট টয়েন্ট গুলো তুলে দিতে হবে। সো আমাদের থাকলো জাস্ট সলিড গুলো নিতে হবে, 0.35 থাকলো। এখন এরপর একটা মাইনাস চিহ্ন দিতে হবে, এটা হচ্ছে আমাদের সূত্র বা নিয়ম অনুযায়ী মাইনাস চিহ্ন দিতে হবে। এরপরে দেওয়ার পর তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে পৌনপুনিক বাদে এই পয়েন্টটা তোমাকে তুলে দিতে হবে, তুলে দেওয়ার পর দেখতে হবে পৌনপুনিক বাদে কোন কোন সংখ্যা আছে। সো তুমি কিন্তু এখানে লক্ষ্য করতেছো 0.35, এই তিনটার মধ্যে 3 আর 5 এর উপর আছে, কিন্তু নাই কোনটার উপরে, 0 এর উপরে, তাহলে তুমি কি করবা, 0টা বিয়োগ করবা। এরপরে এখন তুমি এখন এটা হচ্ছে লবের কাজ, এখন হরের কাজ কি হবে, হরের কাজের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, পয়েন্টের ডান পাশে, ডান পাশে যেগুলো আছে, সো দেখো এখানে কয়টার উপরে পৌনপুনিক আছে, একটা, দুইটা, দুইটা সংখ্যার উপরে কিন্তু পৌনপুনিক আছে, তাহলে এখানে দুইটা 9 নিতে হবে, নিয়ম, এটা হচ্ছে কিন্তু নিয়ম। সো দেখো এখানে এখানে 0 তো লাগবে না, 35 থেকে শূন্য বাদ দিলে 35, নিচে হচ্ছে কিন্তু 99, এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। আরো দেখো আরো করার মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে। সো আমি যদি আরো একটার কথা বলি, সাপোজ এইরকম আছে 0.13, এই 3 এর উপরে কি আছে, পৌনপুনিক আছে। এখন এইটা কিভাবে করবা, সো এইটা করার নিয়ম হচ্ছে, লক্ষ্য করো এই একই নিয়ম, জাস্ট কি করবা, ভগ্নাংশ চিহ্ন দেওয়া শেষ, এখন লবের কাজ। সো লবের কাজের ক্ষেত্রে এই যে আমরা তুলে দিলাম, যাবতীয় পৌনপুনিক তুলে দিলাম, কত থাকলো আমাদের এখানে, আমাদের কিন্তু থাকলো 0.13, 0.13, আবার এটা কিন্তু কোনো নাম্বার না। সো 0.13 থাকলো, এখানে মাইনাস দিতে হবে, মাইনাস দেওয়ার পর এখন কাজ কি, এখন কাজ হচ্ছে কিন্তু আমাদের, লক্ষ্য করো এইখানে আমাদের যেটা করতে হবে, কাদের কাদের উপর পৌনপুনিক নেই সেটা দেখতে হবে। সো আমরা পয়েন্টটা তুলে দেওয়ার পর 0.13, এর এখানে দেখো 3 এর উপর পৌনপুনিক আছে, তাহলে পৌনপুনিক নেই কার উপর, 0 এর উপর আর 1 এর উপর, তাহলে আমরা কি করব, 0 আর 1 নেব, কারণ যার উপর পৌনপুনিক নেই সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে। এটা কিন্তু তোমরা একই নিয়মে সবগুলো করবা। সো এই হচ্ছে কিন্তু লবের কাজ, লবের কাজ। এখন হরের কাজ কি হবে, হরের কাজটা হবে, লক্ষ্য করো হরের কাজটা কি হবে, পয়েন্টের ডান পাশে, পয়েন্টের ডান পাশে আগে নিতে হবে কয়টার উপর পৌনপুনিক আছে, কি বলেছি, কয়টার উপর পৌনপুনিক আছে। এখানে 1 আর 3 আছে, 3 মানে একটা সংখ্যার উপর কিন্তু পৌনপুনিক আছে, তাহলে একটা 9 নিতে হবে। এরপরে দেখতে হবে কয়টার উপর পৌনপুনিক নেই, এইখানে কিন্তু 1 আছে, কিন্তু 1 এর উপর তো পৌনপুনিক নেই। সো যার উপর পৌনপুনিক নেই তার জন্য কি করতে হবে, একটা শূন্য নিতে হবে, একটা শূন্য, এটা কিন্তু নিয়ম। তোমরা বলবা যে আগে তো এই 1 আছে, পরে তো 3 আছে, কিন্তু কথা হচ্ছে যার উপর পৌনপুনিক সেটার কিন্তু প্রাধান্য বেশি, বা সেইটার কিন্তু ক্ষমতা বেশি, সেইটার কিন্তু পাওয়ার বেশি, সেইটাকে আমাদের আগে নিতে হবে। সো এইটা হচ্ছে কিন্তু নিয়ম, অর্থাৎ যার উপর পৌনপুনিক আছে তার জন্য একটা 9 নিতে হবে, যার উপর নেই তার জন্য একটা শূন্য নিতে হবে। সো উপরে কত থাকতেছে, 0.13, এই 0-র দাম নাই, এই 0-র তো দামই নাই। সো 13 থেকে একবার দিলে আমাদের থাকতেছে কত, 12, 12 ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু 90, এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। তুমি এখানে কাটাকাটি করতে পারো। সো এখানে পি বাই কিউ আকারে তো প্রকাশ হয়েছে। এরপরে দেখো আমি বেশ কিছু অঙ্ক করতে চাই যাতে তোমরা ভালোভাবে ক্লিয়ার হতে পারো। সো এরপরে যদি আমি আরো একটা অঙ্ক তোমাদেরকে এইখান থেকে দেখাই, তো তোমাদেরকে ভালোভাবে করতে হবে। সো আমি যদি দেখাই 3.3.7 এর মাথায় হচ্ছে পৌনপুনিক। তো এটা কিভাবে করবা, লক্ষ্য করো এটা করার নিয়মটা কি, প্রথম কাজ কি হবে, এইটা সমান একটা ভগ্নাংশ চিহ্ন দিতে হবে, দেওয়ার পর এই যে তুলে দিলাম, কত থাকলো আমাদের এইখানে, 378 থেকে গেল, 378 দিলাম, একটা মাইনাস দিলাম, মাইনাস কিন্তু আমাদেরকে দিতেই হবে। দেওয়ার পর আমাদের কাজ কি হবে, তো এইখানে কাজ হবে হচ্ছে আমাদের, দেখো এখানে আমাদের পৌনপুনিক ছাড়া কয়টা আছে, পৌনপুনিক ছাড়া কয়টা আছে। তো দেখো 3, 7, 8 এর মধ্যে 8 এর মাথায় পৌনপুনিক আছে, তাহলে পৌনপুনিক ছাড়া কিন্তু আছে 3 আর 7, তাহলে এখানে 3 আর 7 লিখতে হবে, লেখার কাজ শেষ। এরপরে লক্ষ্য করো এটা হচ্ছে কিন্তু লবের কাজ। হরের কাজ কি হবে, হরের কাজ কিন্তু হবে, লক্ষ্য করো এখানে তোমাদের এই পয়েন্টটা তুলে পয়েন্টের ডান পাশে দেখতে হবে, পয়েন্টের ডান পাশে
পাশে আগে দেখতে হবে কার উপর পৌনঃপুনিক আছে। তো এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তার মানে একটা 9 নিলাম। আর দেখো এইটার উপর পৌনঃপুনিক নেই, সো এইটার জন্য একটা শূন্য নিতে হবে। এটা কিন্তু হচ্ছে নিয়ম। তো 378 থেকে 37 আশা করি তোমরা পেয়ে যাবে। উপর আর লব আর হর আকারে প্রকাশ করবা, জাস্ট এটাই হবে অ্যান্সার। এরপরে তোমাকে যদি আমি আরো একটা অ্যান্সার দেখাই তাহলে পুরোপুরি ভাবে ক্লিয়ার হবে। সো দেখো সাপোজ আছে এরকম 6.2309 এইরকম আছে। ওকে, তো এইখানে তুমি একটু লক্ষ্য করো 3 এর উপর আর 9 এর উপর পৌনঃপুনিক, তাহলে তুমি কিন্তু নিশ্চিতভাবে ধরে নিয়েছো 0 এর উপরও পৌনঃপুনিক আছে, তুমি কিন্তু এটা জানো। এখন তোমাকে কি করতে হবে, এইটা সমান একটা আগে ভাগ চিহ্ন কিন্তু দিতে হবে। দেওয়ার পর কাজটা কি হবে, এই যাবতীয় পয়েন্ট যতগুলো আছে সব তুলে দিতে হবে। কত থাকলো 62309। সো তুমি কি করবা 62309 লেখা শেষ, মাইনাস দিলা। দেওয়ার পর কাজ হচ্ছে এইখানে আমাদের কয়টার উপর পৌনঃপুনিক নেই। সো লক্ষ্য করো এইখানে কার উপর পৌনঃপুনিক নেই। দেখো 6 এর উপর নেই, সো আমি 6 লিখলাম। 2 এর উপর নেই, 2 লিখলাম। 3 এর উপর আছে, এই 0 এর উপর নেই, সো 0 লিখলাম। কাজ কিন্তু শেষ, কাজ কিন্তু কি শেষ। এখন লক্ষ্য করো নিচে তোমাকে কি করতে হবে, এখন হচ্ছে হরের কাজ। সো হরের কাজের ক্ষেত্রে পয়েন্টের ডান পাশের কাজ। সো দেখো কয়টার উপরে পৌনঃপুনিক আছে একটু লক্ষ্য করো তো, একটা, দুইটার উপর কিন্তু পৌনঃপুনিক আছে, তাহলে দুইটা 9 নিতে হবে। আর কয়টার উপর পৌনঃপুনিক নেই, একটা, দুইটা। অলওয়েজ মনে রাখবা পৌনঃপুনিক যার উপর আছে তার পাওয়ার কিন্তু বেশি, তার জন্য আগে 9 আগে বসাইতে হবে, সে যত দূরেই থাকে। এরপর দেখো দুইটার উপর পৌনঃপুনিক নেই, তার মানে দুইটা শূন্য নিতে হবে। তো এইটা তুমি বিয়োগ করবা, উপরে নিচেরটা এটাই থাকবে। ওকে, বা তুমি কাটাকাটিও করে দেখতে পারো। তো এটাই কিন্তু হচ্ছে নিয়ম। ওকে, এটা কিন্তু হচ্ছে একটা টাইপ। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, সো এই হচ্ছে কিন্তু আমাদের 2 নম্বর টাইপ গেল। সো ভাইয়ারা এখানে কিন্তু ক্যাটাগরি 3 যেটা আছে এইটা আমরা আজকের ক্লাসে আর করতে পারতেছি না, কেননা ইতোমধ্যে আমাদের ক্লাসটা কিন্তু অনেক বড় হয়েছে। সো নেক্সট পার্ট দেখতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিংক দিয়ে রাখবো, সেখানে থাকবে অবশ্যই, সেখান থেকে ক্লিক করে তোমরা জাস্ট সেকেন্ড পার্টটা দেখে নিবা। ওকে, সো এই ক্লাসটা যেহেতু অনেক বড় ইতোমধ্যে হয়েছে, সো দেখো অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন থাকবা, তাহলে কিন্তু আমাদের নিত্য নতুন আপডেট ক্লাসগুলো এবং কোন দিন কি লাইভ হচ্ছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।